আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব টটের একটি খুব ইম্পর্টেন্ট টপিক। ইট ইজ এ ল অফ টট অর ল অফ টটস। এটি তোমাদের এক্সামের জন্য 10 মার্কসের ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এটি প্রতি বছরই প্রায় পরীক্ষায় আসে। তো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই আগের ক্লাসের ব্যাপারে, যে স্যালমন্ড বা স্যামন্ড টুরিশ বলেছিল যে টট হচ্ছে একটি সিভিল রং, যেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট এবং ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে পড়ে না, এবং হচ্ছে একটি আনলিকুইডেটেড ড্যামেজ, মানে যার ড্যামেজের যে কম্পেনসেশনটা হবে সেটি ডিসাইড করবে কোর্ট, কোনো পার্টির দ্বারা সেটি ডিসিশন নেওয়া হবে না। এটি আমরা আগের ক্লাসে জেনেছিলাম এবং স্যালমন্ডের ডেফিনেশনটাই এটাই বলা আছে। এরপর আমরা আসছি ল অফ টর্টস। এর টর্টস বলেছিল স্যালমন্ড এবং সে পিজেন হোল থিওরি দিয়েছিল। একটি ট্রিক তোমাদের আমি বলে রাখি, যে তোমাদের এক্সামের সময় কনফিউশন হতে পারে যে টট কে বলেছিল এবং টর্টস কে বলেছিল। যে স্যালমন্ডের নামের আগে যেহেতু এস আছে, সেহেতু সে টটের পেছনে এস বসিয়েছিল। এটা কিন্তু কোনো ল বা লিগাল ল্যাঙ্গুয়েজ নয়, এটা শুধু তোমাদের আমি মনে রাখার জন্য বলছি। অ্যাকর্ডিং টু দ্য স্যালমন্ড, পিজেন হোল থিওরির আবিষ্কর্তা ছিল স্যালমন্ড এবং সে বলেছিল ইট ইজ এ ল অফ টর্টস। মানে পিজেন হোল থিওরি বলতে এখানে পায়রার খাঁচার মতো বা একটা খাঁচার মতো বোঝানো হয়েছে, যে এই খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের টট আছে। সেগুলো হতে পারে ডেফর্মেশন, নেগলিজেন্স, নিউসেন্স। যদি এই খাঁচার মধ্যে কেউ পড়ে, এই রঙগুলির মধ্যে যদি কেউ পড়ে, তবেই সে রেমিডি পাবে। এটি বলেছিল স্যালমন্ড। যদি এই রঙের বাইরে, মানে যেগুলো প্রি এক্সিস্টিং টট আছে তার বাইরে যদি কোনো অ্যাক্ট হয় বা কারোর লিগাল রাইট ও ভায়োলেশন হয়, সেক্ষেত্রে কিন্তু সে কোর্টের কাছে কোনো রেমিডি পাবে না। একটি হোলকে একটি স্পেসিফিক টট হিসাবে ধরেছিল। যদি সেই স্পেসিফিক টটের মধ্যে কেউ পড়ে, তবেই সে রেমিডি পাবে কোর্টের কাছ থেকে। স্যালমন্ডের থিওরির কিছু ক্রিটিসিজমও কিন্তু ছিল। অ্যাকর্ডিং টু দ্য স্যালমন্ড, টট হচ্ছে প্রি ডিসাইডেড, অর্থাৎ নতুনভাবে কোনো টটের কিন্তু উৎপত্তি হতে পারে না। এবং স্যালমন্ড কিন্তু এই থিওরির একটি ন্যারো সেন্সে ভেবেছিল। এখানে ন্যারো কিন্তু নেগেটিভ কোনো সেন্সে নয়, এখানে ন্যারো বলতে বোঝানো হয়েছে যে স্কোপ লিমিটেড ছিল, অর্থাৎ নতুন কোনো টট সৃষ্টি করা সম্ভব ছিল না। আর থিওরি কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই একটি ভালো থিওরি ছিল, কিন্তু সে কিন্তু ন্যারো সেন্সে ভেবেছিল। এখানে একটি ল্যাটিন ম্যাক্সিমা আছে, আইবি জাস ইউবি রেমিডিয়াম, মানে হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ রেমিডি দেয়ার ইজ এ রাইট। এই ল্যাটিন ম্যাক্সিমটি সেরকম ইম্পর্টেন্ট নয়, তো সেই জন্য আমরা স্লাইডে অ্যাড করিনি। ল অফ টটের থিওরি তোমরা এটা সহজেই মনে রাখতে পারবে যে স্যালমন্ডের আগে এস আছে, এই জন্য সে পরে টটের পেছনে এস বসিয়েছিল। কিন্তু উইনফিল্ডের যেহেতু এস নেই, সেহেতু টটের পেছনে কিন্তু এস নেই। অ্যাকর্ডিং টু দ্য উইনফিল্ড বলেছিল যে সমস্ত অ্যাক্টগুলোর কাছে আমাদের কাছে কোনো লিগাল জাস্টিফিকেশন নেই, অর্থাৎ যে একটা করছি এবং কারো লিগাল রাইট ভায়োলেশন হচ্ছে, বেসিক্যালি একটি ইনজুরি হচ্ছে, সেটিই কিন্তু টটের মধ্যে পড়বে। উইনফিল্ডের থিওরি অনুযায়ী টট কিন্তু প্রি এক্সিস্টেন্স নয়, অর্থাৎ এখানে নতুনভাবেও কিন্তু টটের সৃষ্টি হতে পারে। যেগুলো প্রি এক্সিস্টেন্ট টট আছে সেগুলো বাদ দিও। উইনফিল্ডও কিন্তু এখানে আনলিকুইডেটেড ড্যামেজেসের কথা বলেছিল, অর্থাৎ দুটো পার্টির দ্বারা সেই ড্যামেজ এটি ডিসাইড করবে কিন্তু কোর্ট। উইনফিল্ড থিওরি বেস অন দ্য আইডিয়া দ্যাট অল আনজাস্টিফাই হার্ম ইজ টট। এই সমস্ত অ্যাক্টগুলি তুমি করছো এবং সেই অ্যাক্টটি
কোনো লয়ের দ্বারা কোনো লিগাল জাস্টিফিকেশন নেই, সেটি কিন্তু টটের মধ্যে পড়বে এবং অপোজিট পার্টির সেটির দ্বারা কোনো ইনজুরি কিন্তু হতে হবে। এখানে ইনজুরি এবং ড্যামেজের মধ্যে কিন্তু একটি বেসিক ডিফারেন্স আছে, সেটি আমরা ইনজুরিয়া সাইন ড্যামনা এবং ড্যামনা সাইন ইনজুরিয়া পড়ার সময় কিন্তু দেখব। উইনফিল্ড থিওরি অ্যালাউ ফর দ্য ক্রিয়েশন নিউ টট, মানে উইনফিল্ডের যে থিওরি দিয়েছিল সেটা কিন্তু নতুনভাবে টট সৃষ্টি করতে সাহায্য করেছে। যেমন এক্সাম্পল আমরা ধরতে পারি স্ট্রিক্ট লাইবিলিটি বা অ্যাবসোলিউট যে লাইবিলিটি সৃষ্টি হয় সেটি কিন্তু প্রি এক্সিস্টেন্ট টটের মধ্যে ছিল না, কিন্তু পরে আমরা সেগুলিকে বিভিন্ন জুরিস দ্বারা সৃষ্টি হয়েছে এই লাইবিলিটিগুলো। উইনফিল্ডের সাথে একটি ল্যাটিন ম্যাক্সিম আছে, ইউবি জাস আইবি রেমিডিয়াম, অর্থাৎ হোয়ার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমিডি। মানে স্যালমন্ড কিন্তু বলেছিল আইবি জাস ইউবি রেমিডিয়াম, মানে হোয়ার দেয়ার ইজ এ রেমিডি দেয়ার ইজ এ রাইট, কিন্তু উইনফিল্ড কিন্তু উল্টো কথা বলেছিল, হোয়ার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমিডি, অর্থাৎ যেখানে তোমার রাইট আছে সেটা যদি ভায়োলেশন হয় কারোর দ্বারা তবেই তুমি সেখানে রেমিডি পাবে। দুটো থিওরি কারেক্ট ছিল, বোথ থিওরি আর কারেক্ট, বাট উইনফিল্ড থিওরি কনসিডার এ ওয়াইড অ্যাপ্রোচ, মানে উইনফিল্ডের যে থিওরিটা ছিল না সেটি একটি ওয়াইড রেঞ্জের মধ্যে ছিল, কিন্তু স্যালমন কিন্তু ন্যারো সেন্সে ভেবেছিল টটটিকে। এখানে ন্যারো বলতে কিন্তু খারাপ সেন্সে বোঝানো হচ্ছে না, ন্যারো বলতে এখানে কিছু স্পেসিফিক পারপাসের ক্ষেত্রেই বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে দ্য হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য উইনফিল্ড অ্যান্ড স্যালমন থিওরি। স্যালমন্ডের থিওরিটা কিন্তু ছিল একটু রেস্ট্রিক্টেড, মানে এখানে যদি ওই পিজেনের মধ্যে কিছু পড়ে সেই টটটা তবেই তুমি রেমেডি পাবে, কিন্তু উইনফিল্ড বলেছিল যে অ্যাক্টটি করছো সেটি যদি জাস্টিফিকেশন না থাকে তবেই কিন্তু সেটা টট হবে। যদি সেটার কাছে তোমার কাছে কোনো লিগাল জাস্টিফিকেশন থাকে তবে সেটি কিন্তু কোনো টটের মধ্যে পড়বে না, কিন্তু স্যালমন্ডের থিওরি অনুযায়ী টট হচ্ছে প্রি এক্সিস্টেন্ট বা প্রি ডিসাইডেড টট, অর্থাৎ যদি এই কটি হোলের মধ্যে বা একটি পড়ে তবেই সেটি টট হবে, না হলে কিন্তু টট হবে না। কিন্তু উইনফিল্ড বলেছিল যে এই কটি স্পেসিফিক টটের মধ্যে কিন্তু আমরা নিজেকে সীমাবদ্ধ রাখবো না, আমরা একটা ওয়াইড অ্যাপ্রোচ নেব, যেটার একটার তোমার লিগাল জাস্টিফিকেশন নেই সেটিই কিন্তু টটের মধ্যে পড়বে। এখানে স্যালমন্ড এবং উইনফিল্ডের সামারি দেওয়া আছে, একটু কি পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, পুরোটাই আমি বলে দিয়েছি তোমাদের পুরো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। এরপর তোমরা কমেন্টে কমেন্ট করো যে তোমাদের কোন থিওরিটা বেশি ভালো। মডার্ন অ্যাপ্রোচ উইনফিল্ডের থিওরিকেই কিন্তু সাপোর্ট করে। এক্সাম পেপারে যখন এই দুটি অ্যান্সার লিখবে তখন সামক্লুশনে লিখতে পারো যে বোথ থিওরি আর কারেক্ট উইথ দ্য ইচ পয়েন্ট অফ ভিউ। সালমন্ড যে ছিল সে ভেবেছিল কিছুটা ন্যারো সেন্সে এবং উইনফিল্ড ভেবেছিল কিছুটা ওয়াইড সেন্সে। স্যালমন্ড দিয়েছিল পিজেন হোল থিওরি এবং উইনফিল্ড কিন্তু বলেছিল যে অ্যাক্টগুলি তোমার কাছে কোনো লিগাল জাস্টিফিকেশন নেই সেটি টটের মধ্যে পড়বে এবং সেটি টিপের লিগাল ইনজুরি হতে হবে।